Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ এনএম জিএনএম ব্যাচের একটি স্পেশাল ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নাম্বার 4 নয়, ওটা হবে 5 নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা কিছু ফিজিক্সের প্রশ্ন আলোচনা করব। ওকে, তো আমাদের যে ক্লাস রুটিন আছে ডিসেম্বর মাসে সকাল 7:30 থেকে আমার ক্লাস হয় নর্মালি মিক্সড জিকে ক্লাস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, আমাদের নিজস্ব অ্যাপ, যে অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আমাদের নতুন ব্যাচ একটা এসছে, সেটা অলরেডি ডিফারেন্ট ব্যাচ, WBKP প্র্যাকটিস ব্যাচ, WBKPর প্র্যাকটিস ব্যাচ। আচ্ছা, এবং তোমাদের জন্য রয়েছে এনএম জিএনএম ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ 2025 সালের এএনএম জিএনএম পরীক্ষাকে টার্গেট করে আমরা এই ব্যাচ লঞ্চ করেছি এবং এটি কিন্তু একটা ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ এখানে সমস্ত বিষয় যে সমস্ত সাবজেক্ট যেগুলো আছে একদম বেসিক লেভেল থেকে কিন্তু করানো হবে। প্রত্যেকটা বিষয়, ফিজিক্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞান, পাশাপাশি ম্যাথ, রিজনিং, ইংলিশ, প্রত্যেকটা বিষয় থেকে দুর্দান্তভাবে ক্লাস করানো হবে। তোমাদের যে এনএম জিএনএম পরীক্ষার প্যাটার্ন আছে, 115 মার্কসের একটা পরীক্ষা হয় যেখানে 100টি কোশ্চেন থাকবে। সব থেকে বেশি নাম্বার থাকে কিসে? লাইফ সায়েন্সে। 40টি কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে 50, ফিজিক্যাল সায়েন্স থাকবে 25, এখানে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার এখানে 75। আচ্ছা, বেসিক ইংলিশ থেকে 15, ম্যাথমেটিক্স 10, জিকে থেকে 10 এবং 5 থাকবে রিজনিং। তো এই হচ্ছে টোটাল মার্কস, 115 নম্বর পরীক্ষা, যেখানে 85টি থাকবে 1 নম্বরের প্রশ্ন, 15টি থাকবে 2 নম্বরের প্রশ্ন। তাহলে এই পরীক্ষা তুমি যদি ভালো স্কোর করতে চাও, তোমার কিন্তু 1 মাস 2 মাস 3 মাস পড়লে হবে না, তোমাকে মিনিমাম 4 থেকে 5 মাস রেগুলার পড়তে হবে, দিয়ে এই সিলেবাসটা আবার একবার রিভিশন দিয়ে কভার করতে হবে। অর্থাৎ তোমাকে গুছিয়ে নিতে হবে সাবজেক্টগুলো নিজের মতো করে। তো এখানে তোমরা যারা নতুন আছো জেনে রাখো যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু MCQ টাইপ হয়। ক্লাস পরীক্ষার সময় থাকে 1.5 ঘন্টা এবং এখানে বাংলা ইংরাজি উভয়েতে তোমরা পাবে কোশ্চেনটা। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে ফিজিক্যাল সায়েন্স থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্স তোমাদের এই এনএম জিএনএম যে ব্যাচ আমরা লঞ্চ করেছি, এখানে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ পদার্থবিদ্যার ক্লাস আমি নেব, বাদ বাকি অন্যান্য ক্লাস সমস্ত আলাদা আলাদা স্যার বা ম্যাম আছেন। চলো, প্রথম প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রায় প্রত্যেক গ্যাসগুলির আয়তন কত হয়? বিভিন্ন হয়, একই থাকে, শূন্য হয়, নাকি এগুলির কোনোটাই নয়? পরম শূন্য তাপমাত্রা যেটাকে বলা হয় অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলতে কত ডিগ্রি সেলসিয়াস বোঝায়? আমরা এই পরম শূন্য তাপমাত্রা যদি বলি সেন্টিগ্রেড স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা। এটাকে যদি আমরা ফারেনহাইটে করি, -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটাকে যদি আমরা কেলভিন স্কেলে দেখি, এটাকে ধরা হবে 0 কেলভিন। এই হচ্ছে পরম শূন্য টেম্পারেচার বিভিন্ন স্কেলে। তো এটা আমরা জানি চার্লস বয়েলের সূত্র থেকে পাচ্ছি, পরম শূন্য উষ্ণতায় প্রত্যেক গ্যাসের আয়তন হবে 0। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণ কোন আচরণ ব্যাখ্যা করে? কোন গ্যাসের আচরণ ব্যাখ্যা করে? আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, নাকি গ্যাসের মিশ্রণ, দ্বিপরমাণু গ্যাস? বলতে পারবে এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? প্রত্যেকে সেশনটি যারা কানেক্ট হয়েছে সেশনটি শেয়ার করবে, লাইক করবে। এবং এই যে ক্লাস তোমরা যে কোনো ফিল্ডের স্টুডেন্ট দেখতে পারো, কারণ এটা টপিক ক্লাস সায়েন্সের। ফিজিক্যাল সায়েন্স থেকে এই ধরনের প্রশ্ন কম্পিটিটিভ সিলেবাসেও আসে। ওকে, তো ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণ এটি বাস্তব গ্যাস সম্পর্কে ব্যাখ্যা করে। দেখো, আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস কি? যে সমস্ত গ্যাস চার্লস বয়েলের সূত্র মেনে চলে, চার্লস ও বয়েল
চার্লস বয়েল তাদের গ্যাসের সূত্র রয়েছে, চার্লস বয়েলের সূত্র মেনে চলে যে সমস্ত গ্যাস তাদেরকে আমরা বলি আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে দেখা যায় যে পরম শূন্য উষ্ণতায় যাওয়ার আগেই অনেক গ্যাস তরল হয়ে যায় বা জমে কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সেই পর্যন্ত পৌঁছাতে পারে না। তো এই যে গ্যাসগুলো তাহলে এদেরকে বলা হচ্ছে বাস্তব গ্যাস, ঠিক আছে, রিয়েল গ্যাস। তো এই গ্যাস ভ্যান ডার ওয়ালসের একটা সমীকরণ রয়েছে, সেই সমীকরণ মেনে চলে। তাহলে এখানে ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণ মেনে চলে বাস্তব গ্যাস। নিচে কোনটি লাফিং গ্যাস? গ্যাস রিলেটেড কোশ্চেন, একটা চ্যাপ্টার রয়েছে গ্যাসীয় তোমার উপাদান, বায়ুমণ্ডল বা এই টাইপের গ্যাসের অবস্থা, পদার্থের অবস্থা, কঠিন তরল গ্যাস। তো গ্যাস রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসে পরীক্ষায়। তো এখানে তোমাকে বলতে হবে লাফিং গ্যাস কোনটি, এর সমীকরণ কি আছে বা কেমিক্যাল ফর্মুলাটা কি। লাফিং গ্যাস নামে পরিচিত হচ্ছে NO, NO2, N2O, HNO3। এখানে নাইট্রোজেন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এটা কি? এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড এটা হচ্ছে তোমার লাফিং গ্যাস। HNO3 এটা নাইট্রিক অ্যাসিড। গ্যাস বেলুনে কোন গ্যাস থাকে বলতে পারবে? গ্যাস বেলুনে নিম্নলিখিত কোন গ্যাস থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম। সঠিক উত্তর কোনটি হবে? সব থেকে হালকা গ্যাস কি বলতো? হালকা গ্যাস, সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। সব থেকে হালকা গ্যাস কি জানো? হাইড্রোজেন। তো হাইড্রোজেন গ্যাস কিন্তু গ্যাস বেলুনে থাকে না নর্মালি। হাইড্রোজেন গ্যাস যেটা বাস্তবে খুব কম পরিমাণে পাওয়া যায়, তুলনামূলক হিলিয়াম গ্যাস বেশি পাওয়া যায়। হাইড্রোজেনের পারমাণবিকতা 1, হিলিয়াম হচ্ছে 2। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে প্রথম গ্যাস হিলিয়াম, হালকা গ্যাস হিলিয়াম। এই হিলিয়াম গ্যাস গ্যাস বেলুনে থাকে। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 6 কেজি, চন্দ্রপৃষ্ঠে ওই বস্তুর ওজন কত হবে? এখানে একটা অঙ্ক আছে, দেখবে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের অঙ্ক থাকে এনএম জিএনএম পরীক্ষায়। যারা এনএম জিএনএম পরীক্ষা দিতে চাও অবশ্যই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে। এখানে র্যাঙ্কের ব্যাপার রয়েছে, ভালো র্যাঙ্ক হলে সরকারি কলেজ পাবে, খরচ অনেক কম হবে এবং এইটার থেকে সরকারি তুমি জবও পাবে। ঠিক আছে, একটা সেফ জায়গা আছে সরকারি কলেজে পড়লে। এবং এই পরীক্ষায় যে প্যাটার্নগুলো আছে তোমাকে দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, আমাদের অ্যাপের মধ্যেও দেওয়া রয়েছে কোশ্চেন, PIQ প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো হয়েছে এনএম জিএনএমে। তো সেখানে দেখবে ফিজিক্সে অঙ্ক থাকে, দুটো একটা অঙ্ক থাকে, এই ধরনের অঙ্ক থাকে। এখানে তোমাকে বুঝতে হবে কি জানতে চেয়েছে, ভর ওজন সম্পর্কে ডিটেলস ধারণা রাখতে হবে। ওজন যেটাকে আমরা ওয়েট বলি, ফিজিক্সের W=m×g, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 6 কেজি। আচ্ছা, ভর কিন্তু চেঞ্জ হয় না। তুমি চাঁদে যদি যাও ভর কত হবে চাঁদে? আচ্ছা, পৃথিবীতে ওজন যদি আমরা বার করতে পারি, পৃথিবীতে বস্তুটির ওজন, ঠিক আছে, m×g। m কত? 6, g কত? 9.8। এত নিউটন। ওজনের একক কি? নিউটন ডাইন। পৃথিবীতে বস্তুটির ওজন কত? পৃথিবীতে ওজন কত? বস্তুটির ওজন, ভর আমরা জানি 6 কেজি বলে দিয়েছে এখানে, এটা হচ্ছে m। আর পৃথিবীতে g হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এটা পৃথিবীতে আমাদের এটা মনে রাখতে হয়। কিন্তু চাঁদে অভিকর্ষীয় ত্বরণ কত হবে? চাঁদে যদি এটা চাঁদে করি আমরা, চাঁদের ওজনটা ডব্লিউ ড্যাশ আর অভিকর্ষীয় ত্বরণটা জি ড্যাশটা আমি দিলাম, ঠিক আছে। এবার তাহলে বার করতে হবে, আমরা কি জানি চাঁদে ওজন হয়, চাঁদে ওজন হয় পৃথিবীর 1/6 ভাগ হবে, পৃথিবীতে যাই হবে 1/6 ভাগ হবে চাঁদে। ওকে, তাহলে এখানে আমরা ডাব্লু ড্যাশ লিখলাম এম ইন্টু এই জি ড্যাশটা কি হয়, জি এখানে ওজন অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণটা 6/1 হয়, অর্থাৎ আমরা এখানে এম ইন্টু জি 1/6 লিখতে পারি, বা তুমি এখানে ডিরেক্ট করে দিতে পারো এখান থেকে আমরা। তাহলে এখানে ডাব্লু ড্যাশ মানে 1/6, পৃথিবীর 1/6 ভাগ মানে পৃথিবীতে ওজন ছিল এটা 6 ইন্টু 9.8 লেখো, দিলে 6 আর 6 কেটে যাবে, উত্তর হবে 9.8 নিউটন, ঠিক আছে। অপশন ডি। দেখো বিষয়টা একটু অনেক কিছু বললাম, অনেক কিছু তোমরা শুনলে একটু গুলিয়ে যেতে পারে, বিষয়টা খুবই সিম্পল। তোমাকে বার করতে দিয়েছে কি, কোনো বস্তুর ভর বলেছে 6 কেজি, চাঁদে তার ওজন কত হবে, তাহলে পৃথিবীতে ওজন কত সেটা তুমি বার করো। পৃথিবীতে ওজন হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ 6 ইন্টু 9.8, এই জিটা তোমার মনে রাখতে হবে, জিটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মান 9.8ই ধরলাম আমরা এখানে, যেহেতু কোশ্চেনে এরকমই রয়েছে এই অপশানে। তাহলে পৃথিবীতে ওজন এটা যদি হয়, তাহলে চাঁদে হবে পৃথিবীর 1/6 ভাগ, তাহলে 1/6 দিয়ে আমরা গুণ করলাম পৃথিবীর ওজনের সঙ্গে, 6 কেটে গেল, 9.8 নিউটন এখানে উত্তর হয়ে গেল। কোন বস্তুর ওজন সর্বাধিক কোথায় হয়, কারণ ওজনটা চেঞ্জ হয়, ওজন আমরা কি জানি, এটা আমরা কি বললাম, ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ কিন্তু পরিবর্তন হয়, এটা কি হয়, এটা পরিবর্তন হয়, এটা চেঞ্জ হতে পারে, এটা চেঞ্জ হয়, এটা যদি চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয় না, এটা অলওয়েজ চেঞ্জ হয় না, সর্বদা একই থাকবে ভর, এটা চেঞ্জ হয়। তাহলে এটা যদি চেঞ্জ হয় তাহলে ওজনটাও চেঞ্জ হবে। চন্দ্রপৃষ্ঠে কি হয়, চন্দ্রপৃষ্ঠে 1/6 ভাগ হয়, একটু আগে বললাম, মহাশূন্য হবে 0, কারণ এখানে জিটা হচ্ছে 1/6 ভাগ পৃথিবীর, এখানে 0 হবে কারণ এখানে জি ইকুয়াল টু 0 হবে, পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি হবে, খনির অভ্যন্তরে কম হবে, অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি, তার ফলে অভিকর্ষজ ত্বরণ যদি বেশি হয় ওজনটা বেশি হবে, খনির অভ্যন্তরে এটা কম হবে, পৃথিবী পৃষ্ঠের থেকে কম হবে, কারণ যত তুমি নিচের দিকে যাবে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ কত, 0 হয়, তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কি হবে, 0 হবে। দেখো ফিজিক্সে ওজন এবং ভর কিন্তু আলাদা, বাস্তবে তুমি যদি বলি আমরা যে তোর ওজন কত, তোমার ওজন কত, তুমি বললে 50 কেজি, 60 কেজি বা 55 কেজি, এটা কিন্তু আমরা যেটা অ্যাকচুয়াল জানতে চাই যে ফিজিক্সের ভাষায়, সেটা তোমার ভর কত। ওকে, কিন্তু আমরা চলতি ভাষায় ওয়েট বলি, কিন্তু ফিজিক্সে ওয়েট মানে কিন্তু একটা ভেক্টর রাশি, ওজন একটা ভেক্টর রাশি, ওজন মানে বস্তুর ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, এই বিষয়টা এখানে তোমাকে মাথায় রাখতে হবে। ভর কিন্তু চেঞ্জ হয় না, কোনো অবস্থায় চেঞ্জ হয় না, অর্থাৎ এই পেন, আমার হাতে যে পেনটা দিয়ে আমি লিখছি, এর ভর যেহেতু 100 গ্রাম হয়, তাহলে এটা তুমি এখন এই মুহূর্তে যদি চাঁদে নিয়ে যাও, মহাকাশে নিয়ে যাও, পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, এর ভর 100 গ্রামই থাকবে। ওকে, এটা তো ভ্যানিশ হয়ে যাবে না। নিউটনের গতিসূত্রগুলি যে গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন তা হলো কি, তার নামটা কি? নিউটনের গতিসূত্রগুলি যে গ্রন্থে প্রকাশ করা হয়েছিল সেই গ্রন্থের নাম সময় সংক্ষিপ্ত ইতিহাস, প্রিন্সিপাল ম্যাথমেটিকা, বিবর্তনবাদ তত্ত্ব, অরিজিন অফ স্পিসিস।
অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলটিকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বল সরে যায় কিন্তু ধুলো নিচে পড়ে যায়, এর কারণ কি? স্থিতিজাড্য, গতিজাড্য, অভিকর্ষজ বল, নাকি এর কোনোটি নয়? এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? কম্বলে ধুলো ঝাড়ার সময় কম্বলটি লাঠি দিয়ে আঘাত করলে কম্বল সরে যায় কিন্তু ধুলো নিচে পড়ে যায়, এর কারণ হচ্ছে স্থিতিজাড্য। অর্থাৎ তুমি একটা লাঠি দিয়ে কম্বল আঘাত করছো, কম্বলটা সরে যাচ্ছে, কিন্তু ওই যে কম্বলের ধুলোটা ছিল সেটা কিন্তু সরে যায়নি, সেটা স্থির যেখানে ছিল সেখানে থাকার চেষ্টা করছে, ওটা স্থির ছিল, স্থির থাকার চেষ্টা করছে, কম্বল সরে গেছে, ধুলো ঠিক ওই জায়গায় থেকে গেছে, ওই জন্য ধুলো বাইরে বেরিয়ে এসছে, এবার ধুলোটা নিচে পড়ে গেল। এটা স্থিতিজাড্যের এক্সাম্পল। নিচের কোনটি বলের একক নয়? আচ্ছা, বল এবং ওজনের একক কিন্তু একই হবে। ওজন এক ধরনের বল, ঠিক আছে? বল বা ওজনের একক কি? একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। এটা হচ্ছে কিসের একক? বল বা ওজনের একক। এবার তোমাকে এখানে তাহলে নিউটন, ডাইন এই দুটো সঠিক আছে, কোনটি একক নয়? নিউটন ভাগ ডাইন, এটা একক নয়। কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল মানে কি? পি ইকুয়াল টু এম ইন্টু এফ। অর্থাৎ বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। যখন আমরা ওজন বলি তখন লিখি ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, আর নর্মালি যখন বল বলি ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এফ। পি দিয়ে ডিনোট করা হয়, অনেক সময় ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করা হয়, বা এটা এফ ইকুয়াল টু এম ইন্টু এ লেখা হয়। অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। তো অনেক বইতে অনেক স্টাইলে লেখা রয়েছে, গল্পটা একই। তাহলে এখানে ভরের একক কি? ভরের একক হচ্ছে তুমি কেজি লেখো, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলের একক, এটা মানেই কিন্তু নিউটন, এটা মানেই নিউটন, ঠিক আছে? ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বল এটি কোন দিকে ক্রিয়া করে বলতে পারবে? বস্তুর গতির অভিমুখে, গতির বিপরীতে, যে কোনো দিকে করতে পারে, কোনোটি নয়। ঘর্ষণ বল কোন বস্তু যেদিকে যাচ্ছে ঘর্ষণ বলটা তার উল্টো দিকে কাজ করবে, সর্বদা বিপরীতে। গামা রশ্মি, গামারে এটা কি ধরনের? এটি একটি তেজস্ক্রিয় রশ্মি, আমরা জানি এটি একটি তেজস্ক্রিয় রশ্মি, আমরা জানি এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি। গামারে খুব ক্ষতিকারক রশ্মি। এটি বলা হচ্ছে শব্দের সমান বেগে গমন করে, খালি চোখে দেখা যায়, নির্গত হওয়ার সময় গ্যাসকে ব্যাপক আয়নিত করে, নির্গত হওয়ার সময় গ্যাসকে খুব অল্প আয়নিত করে। অপশন ডি এখানে রাইট অ্যান্সার আছে। এটা আলোর বেগের, এর গতি হচ্ছে আলোর বেগের সমান, এর গতিটা হচ্ছে আলোর বেগের সমান। খালি চোখে দেখা যায় না, নির্গত হওয়ার সময় গ্যাসকে খুব অল্প আয়নিত করে। এইগুলো ভুল আছে। ভারী নিউক্লিয়াস প্রায় সমান দুটি নিউক্লিয়াসে পরিণত হওয়া এবং সেই সঙ্গে শক্তি নির্গমনের পদ্ধতিকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, নাকি বিজারণ? রাইট অ্যান্সার কোনটি হবে এখানে? ভারী নিউক্লিয়াস প্রায় সমান দুটি নিউক্লিয়াসে পরিণত হওয়া, একটা নিউক্লিয়াস দুটো ভাগে ভেঙে গেল, তো এটাকে নিউক্লিয় আমরা বিভাজন বলবো। অপশন সি রাইট অ্যান্সার আছে। তিনটি পরিবাহী রোধ যথাক্রমে 20 ওহম, 23 ওহম এবং 17 ওহম, এদের শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? এটা তোমাকে জানতে হবে, নয়তো তুমি পারবে না।
তুল্য রোধ বার করার নিয়ম কি? এটা তড়িৎ বা ইলেকট্রিক যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে আমরা পাবো এই বিষয়গুলো। একটা পরিবাহী একটা রোধ থাকবে, সেই রোধের যদি আমরা শ্রেণী সমবায় যুক্ত করি মোট রোধ কত হবে। তুল্য রোধ মানে মোট রোধ, বা তুল্য রোধ মানে ওভারঅল মোট বলা যায় না, ওই যে সার্কিট বর্তনীতে কোন রোধটা কাজ করছে ওভারঅল। তাহলে একটা শ্রেণী সমবায়ের গেট আপটা এরকম হয়, চুনি লাইট যেমন একটা সুইচ দিলে সবকটা লাইট জ্বলছে, যদি এরকম হয়, ঠিক আছে, তুমি একটা সুইচ দিয়েছো বাড়িতে, দেখছো সব লাইট যে কটা কানেক্ট আছে, ধরো 10টা লাইট আছে বা 3টে লাইট আছে, 3টে লাইট জ্বলে উঠলো, 3টে বাল্ব জ্বলে উঠলো, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে শ্রেণী সমবায়। মানে রাস্তা একটা শ্রেণীতে আছে, একটা লাইনে রয়েছে, এই যেরকম একটা শ্রেণীতে রয়েছে, কারেন্টটা এইভাবে যাচ্ছে, সার্কিটটা এইভাবে কমপ্লিট হচ্ছে। তাহলে এখানে যদি একটা 20 ওহমের রোধ থাকে, একটা 23 ওহম আর একটা 17 ওহম, তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত হবে? উত্তর কি হবে? এখানে ডিরেক্ট যোগ হবে। শ্রেণী সমবায় তুল্য রোধ হয় R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, উত্তর হবে 60 ওহম। একদম সিম্পল আছে এক্ষেত্রে। এটা শ্রেণী সমবায়ের সূত্র। যদি সমান্তরাল হতো তাহলে কিন্তু আলাদা কেস হতো। সমান্তরাল সমবায় মানে বিদ্যুৎ যাওয়ার আলাদা আলাদা রাস্তা আছে, সবার জন্য আলাদা পথ আছে, সেখানে একটা সুইচ দিলে একটা লাইট জ্বলছে, ধরো ঘরে বাল্ব রয়েছে, একটা টিউব লাইট রয়েছে, একটা ফ্যান রয়েছে, সিলিং ফ্যান, ঠিক আছে, আরো অনেক পয়েন্ট আছে। তো সেরকম তুমি ফ্যানের সুইচ দিলে ফ্যান চলছে, বাল্বের সুইচ দিলে বাল্ব জ্বলছে, টিউব লাইটের সুইচ দিলে টিউব লাইট জ্বলছে, মানে কি সবার জন্য আলাদা আলাদা কারেন্ট যাওয়ার রাস্তা আছে। এটাকে বলা হবে সমান্তরাল সমবায়। একটি পরমাণু নিউক্লিয়াস গঠিত হয় কি দিয়ে? একটা পরমাণু নিউক্লিয়াস গঠিত হয় কি দিয়ে? প্রোটন প্লাস ইলেকট্রন দিয়ে। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, কেবলমাত্র প্রোটন, প্রোটন প্লাস নিউট্রন, কোনটি হবে এখানে রাইট অ্যান্সার? একটা পরমাণু গেট আপ কেমন হতে পারে? একটা পরমাণু, একটা গোল একটা ছবি আঁকলাম, এর ভিতরে একটা ছোট্ট জায়গা থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। এগুলো বিভিন্ন কক্ষ, এটাকে বলা হবে নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস। এখানে কি থাকে? বাইরে থাকে ইলেকট্রন, ইলেকট্রন ঘোরাফেরা করছে বাইরে, এগুলোকে বলা ইলেকট্রন মহল। এটাকে যদি নিউক্লিয়াস বল, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, আর ইলেকট্রন থাকে বাইরে। টোটালটাকে একটা পরমাণু যদি বলি, এই পরমাণু একটা ছোট গোল আঁকলাম, এর ভিতরে আবার একটা ছোট গোল আঁকলাম, এই যে গোলাকার চিহ্নটা আছে এটাকে আমরা বলছি নিউক্লিয়াস। নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আর ইলেকট্রন কোথায় থাকে? এই পরমাণুর বাইরে কক্ষপথে আবর্তন করতে থাকে। গৃহে বা বাড়িতে কোন সজ্জায় তড়িৎ চালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয়? এটাই একটু আগে বলছিলাম, বাড়িতে দেখবে তড়িৎ চালিত যন্ত্রপাতি যেগুলো থাকে সেগুলো কোন সজ্জায় থাকে? সেগুলো থাকে শ্রেণী সজ্জায় নাকি সমান্তরাল সজ্জায়? সমান্তরাল সজ্জায়। অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাস্তা আছে। শ্রেণী সজ্জা আমরা দেখালাম, একটা শ্রেণী বরাবর চলছে। আর এটার গেট আপ কেমন হয়? একটা বর্তনী ধরো এরকম আছে, এইভাবে একটা যদি সার্কিট তৈরি করা যায়, ঠিক আছে, তো সেটাই আমরা যদি দেখি, এখানে ছবিটা আরেকবার আঁকি, ধরো এইভাবে কারেন্টটা যাচ্ছে, এই একটা পথ, এই একটা পথ, এই একটা পথ দিয়ে এইভাবে একটা সার্কিট গঠিত হলো। তাহলে এখানে ধরো একটা বাল্ব আছে, এখানে একটা ফ্যান, সিলিং ফ্যান, এখানে একটা টিউব লাইট আছে। তাহলে প্রত্যেকের জন্য এখানে ধরো একটা প্রবাহ যাচ্ছে, এই আয়টা সমান ভাগে 3 ভাগে ভেঙে গেল,
এইভাবে কারেন্টটা যাচ্ছে, দিয়ে আবার একটা বর্তনীতে এইভাবে রোটেশনটা হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা যাওয়ার রাস্তা আছে। এটাকে বলা হবে সমান্তরাল সজ্জা। বাড়িতে থাকে সমান্তরাল সজ্জা বা সমান্তরাল সমবায়ে সবগুলো যুক্ত থাকে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধটা কেমন পরিবর্তিত হয়? প্রথমে বাড়ে, তারপরে কমে, একই থাকে, বাড়ে নাকি কমে? তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কি হয়? অর্ধপরিবাহীর ক্ষেত্রে কমে, নরমালি বাড়ে। নর্মাল কেস হচ্ছে কি বাড়ে, বাড়লে বাড়ে। আর এক্সেপশনাল ব্যতিক্রমটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেটা কমে। এলইডি এর অর্থ কি? এলইডি বাল্ব আমরা বলি, তো সেই এলইডি কথার অর্থ কি? আলো নিঃসরণকারী যন্ত্র, আলো নিঃসরণকারী ডায়োড, আলোয় মোড়া যন্ত্র, আলো নিঃসরণকারী ডট, লাইট এমিটিং ডায়োড বলা হয়। লাইট এমিটিং ডায়োড, এলইডি। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কি ব্যবহার করা হয়? কাঁচের আচ্ছাদন দেওয়া হয়, পেতলের আচ্ছাদন, রবারের আচ্ছাদন নাকি কাঁচা লোহার আচ্ছাদন? একটা চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে কিসের আস্তরণ দিলে সব থেকে বেস্ট হবে? কাঁচের আচ্ছাদন, পেতলের আচ্ছাদন, রবার নাকি কাঁচা লোহা? উত্তর হবে কাঁচা লোহার আচ্ছাদন। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। জলের মধ্যে বায়ুর বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে? এখানে এটা তোমাদের গতদিনের হোমওয়ার্ক ছিল, গতদিন মানে ক্লাস নাম্বার 4 এর। জলের মধ্যে বায়ুর বুদবুদ অবতল লেন্সের মতো কাজ করে। ঠিক আছে। সাবানের বুদবুদ গোলাকার কেন হয়? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। আজকের সেশন এখানে এন্ড করলাম। আউট অফ 20 তোমাদের স্কোর কত হলো একটু জানিয়ে দেবে। তো আমরা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি দিচ্ছি, এনএম জিএনএম ছাড়াও প্রচুর পরীক্ষার, যেগুলো আমাদের রাজ্য সরকার বলো বা কেন্দ্র সরকার, রেলের পরীক্ষা, এসএসসি, এমটিএস, জিডি, সিএইচএসএল, রাজ্যের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পাশাপাশি পিএসসি, সব রকম পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি। দ্য ওয়ে অফ সলিউশন টিডব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেল, এখানে আমরা ফ্রি ক্লাস করাই এবং আমরা যে পেড কোর্স করাই টিডব্লিউএস একাডেমি অ্যাপে। তো অবশ্যই যুক্ত থাকো আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টিডব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে এবং অ্যাপ ডাউনলোড করবে কোথা থেকে? প্লে স্টোর থেকে। তো আজকের সেশন এখানে এন্ড করলাম। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।